বাংলাদেশের সরকার এবং জনগণের প্রত্যাশার চাইতে বড় সফলতা, অকল্পনীয় সফলতা। দর্শক, কত বড় ঘটনা ঘটে গিয়েছে এই বিষয়টা অনেকে খেয়াল করেনি। हम शिकारी है साहब, जब हमारे यहाँ पर एक बच्चा पैदा होती है तो उसको पता चल जाती है कि उसको आगे जाकर लड़ने का है। ভাব চলে আসছে মানে একটা ভিলেন, কারণ ঘটনা তো ঘটাই দিছে। এই প্রথমবারের মতন এত বড় সফলতা, লেটস সেলিব্রেট ঈদ মোবারক। দর্শক, প্রথমবারের মতন সর্বোচ্চ পরিমাণ প্রযুক্তিকে ফাঁকি দিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস একদম জায়গা মতো এবার স্বীকার করেছে বাংলাদেশ বিরোধীরা যে স্বপ্ন দেখছে এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। কেন হবে না? চলুন সে বিষয়ে কিছু বলি। যত বড়ই ভাবনেক এই মোদী সরকার বা ভারতীয়রা, ওরা কিন্তু বেঁচে থাকে মুসলমানদের অর্থে। যুদ্ধের দাবামা কি বেঁচে গেল ভারতের সাথে বাংলাদেশের? এইমাত্র মানব জমিন পত্রিকায় যে ব্রেকিং নিউজটি আছে সেই ব্রেকিং নিউজটি আপনাদের সামনে তুলে ধরছি। সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ, সতর্ক অবস্থানে দিল্লি। ভারতের পশ্চিমবঙ্গের কাছে তুরস্কের নির্মিত ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচাতে গিয়ে নিজ দেশের নাগরিকদের তোপের মুখে পড়েছেন নরেন্দ্র মোদী। দিন দিন ভারতের জন্য গলার কাটা হয়ে উঠছেন শেখ হাসিনা। ভারতে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় মোদী সরকারের প্রতি ক্রমেই অসন্তোষ হয়ে উঠছে ভারতের নাগরিকরা বলছে, একটি নতুন খবর, শিগগিরই শুরু হচ্ছে ঢাকা পাকিস্তান সরাসরি ফ্লাইট। আসলে বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট, সম্ভবত ঢাকা করাচি হবে এই ফ্লাইট সরাসরি শুরু হচ্ছে। দর্শক, এই সব খবরের মধ্য দিয়ে বুঝতে পারছেন যে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক এখন কোন পর্যায়ে উন্নীত হতে যাচ্ছে। উচ্চ পর্যায়ের 10 জন এজেন্টকে, গোয়েন্দা অফিসারকে শেষ করে দিয়েছে। শেখ হাসিনা দেশের মধ্যে আছেন এবং কালকে যদি এরকম সুমনের মতো, ব্যারিস্টার সুমনের মতো মাটি ফুঁড়ে বের হন, তাহলে খুব বেশি অবাক হওয়ার কি কারণ আছে? আমি এই পর্বে কয়েকটা প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করব, যুক্তি বা প্রমাণ বা বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করব যে আসলে শেখ হাসিনা দেশ। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কোন বিষয় নিয়ে হতে চলেছে, আপনারা ইতিমধ্যে ভিডিওর অংশ বেশি দেখে বুঝেই গিয়েছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এবার চরমভাবে হুঁশিয়ারি দিয়ে কথা বলেছে। সেই বিষয়টি আপনারা বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ করবেন না। আমি আর বেশি কথা না পারি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আর যারা এরকম লাইভ নিউজ পেতে পছন্দ করেন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওটি মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। যে স্বপ্ন দেখছে মিস্টার ময়ূর বা বিজেপি যে স্বপ্ন দেখছে বা বাংলাদেশ বিরোধীরা যে স্বপ্ন দেখছে এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। কেন হবে না? চলুন সে বিষয়ে কিছু বলি। ইতিমধ্যে পাকিস্তানের প্রথম জাহাজটি বাংলাদেশে পৌঁছে গেল, মাল খালাস হয়ে গেল। কি মাল বলছি না, দ্বিতীয় জাহাজটি আসছে এবং তৃতীয় জাহাজের আপলোডিং শুরু হচ্ছে। এখন বিষয়টা হলো, চীন পাকিস্তান এগিয়ে আসছে। মধ্যপ্রাচ্য ইউনূস সরকারকে গ্রিন সিগন্যাল দিয়েছে। মধ্যপ্রাচ্য বোঝেন, আরব রাজ্যগুলো। ভারত তার অর্থনীতি টিকে থাকে আরব রাজ্যের উপর। আপনি জানেন যে ভারতের বিশাল সংখ্যক শ্রমিক আরব রাষ্ট্রে কাজ করে, বাথরুম পরিষ্কার করে, রাস্তা ঝাড়ু দেয়। যত বড়ই ভাবনেক এই মোদী সরকার বা ভারতীয়রা, ওরা কিন্তু বেঁচে থাকে মুসলমানদের অর্থে। একটু খোঁজ নিয়ে দেখবেন, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, মানে এই যে মধ্যপ্রাচ্যে আমাদের যে ধনী আরব বা মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে, এখানে ভারতের কয়েক কোটি নাগরিক থাকে। সেই শ্রমিকদের অর্থগুলো ভারতের অর্থনীতির চাকাকে বাঁচিয়ে রাখে বা ধরে রাখে বা গতিশীল রাখে। আমাদেরকে থ্রেট দিয়েছিল ভারতের গণমাধ্যম যে আমরা নাকি ওদেরটা খেয়ে পড়ে বেঁচে আছি, ওদের দয়া স্বাধীনতা পেয়েছি। আমরা ওদেরকে বলতে চাই, তোমরা বা তোরা আমাদের দয়ায় বেঁচে আছিস। আরব থেকে তোদের শ্রমিকদের যদি খেদিয়ে দেয়া হয়, তোরা যে ট্রেনের উপর রাস্তাঘাটে হাগু করিস, এটাও বন্ধ হয়ে যাবে। কাদেরকে তোরা হুমকি দিস? পৃথিবীতে 57টা মুসলিম দেশ, 250 কোটির মতো মুসলিম, 200 থেকে 250 কোটি দেশ বলি, সংখ্যায় বলি আমরা অনেক উপরে। আমাদের সঙ্গে হিসেব করে কথা বলিস। নাম্বার 2, যদি ভারতের নজর বাংলাদেশের চিকেন দিকে পড়ে, ফেনের দিকে পড়ে, তাহলে আমাদের করণীয় কি? চীন পাকিস্তানকে দিয়ে ভারতের চিকেন দিকে আমাদের প্রবেশ করতে হবে। লালমনিরহাটে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর হচ্ছে, যেখান থেকে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করবে এবং যেখান থেকে আমাদের বিমান বাহিনীর রণতরী বা বিমান বাহিনীর ফ্লাইট ওঠানামা করবে, যুদ্ধ বিমান ওঠানামা করবে। তার মানে হলো লালমনিরহাটে যে বিমানবন্দরটি হচ্ছে, এটি এই পুরো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর হচ্ছে, যেটা ভারত চায়নি বলে এত বছর হয়নি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এসে এটিকে নিয়ে আবার জোরে সোরে কাজ শুরু করেছে। এটি ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথার আরেকটি কারণ। এবং এই বিমানবন্দর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে হলো ভারতের চিকেন নেক।
সেভেন সিস্টার, বুঝতে পারছেন? তার মানে বাংলাদেশ চাইলে এই বিমানবন্দর থেকে যে কোনো একটি যুদ্ধ বিমান উড়িয়ে দখলদার দেশে ঢুকতে পারবে কয়েক সেকেন্ডে, মিনিট লাগবে না। 12 কিলোমিটার অতিক্রম করতে যুদ্ধ বিমানের কয়েক সেকেন্ড লাগে, বুঝতে তো পারছেন? কিন্তু ওদের সেখানে কোনো বিমানবন্দর নেই, ওদেরকে আসতে হবে বহু পথ ঘুরে। মানে ওরা বাংলাদেশে অ্যাটাক করতে হলে ওদেরকে একটা লম্বা জার্নি যুদ্ধ বিমান দিয়ে বা মিসাইল দিয়ে পার করতে হবে, কিন্তু বাংলাদেশে লাগবে না। এখন প্রশ্ন করবেন, বাংলাদেশের হাতে তো বড় কোনো মিসাইল নেই, ড্রোন নেই, অনেক কিছু নেই। যখন বাংলাদেশের সাথে ওপারের লড়াইটা শুরু হবে তখন চীন পাকিস্তান অস্ত্রের দরজা খুলে দেবে। দেখবেন কি পরিমাণ অস্ত্র আসে। তুরস্ক ইতিমধ্যে চুক্তি করতে যাচ্ছে, এবং আমার জানা মতে 8 তারিখে তুরস্কের একটা ডেলিগেট বাংলাদেশের খুব বড় মাপের বা রাষ্ট্রের খুব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও বসবেন এবং বসতে যাচ্ছেন কয়েকজন উপদেষ্টার সাথে। তো সবকিছু মিলে তুরস্ক বাংলাদেশে তাদের অস্ত্রের দরজা খুলে দিচ্ছে। চীন ইতিমধ্যে বলে দিয়েছে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত। পাকিস্তান তো আছেই, পাকিস্তান তো জাহাজই আসছে, আলু পটল আসছে, সঙ্গে কি আসছে আল্লাহ ভালো জানে। ভারতের যে কারণে অনেক আশঙ্কা তৈরি হয়েছে। তো এখন ভারত দক্ষিণ এশিয়ার মধ্যে তাকিয়ে দেখেন একটা বন্ধু নেই। ভারতের নাগরিকরা যারা আমার ভিডিওটা দেখছেন, বা ভারতের বুদ্ধিজীবীরা যারা আমার ভিডিওটা দেখছেন, বা ভারতের এজেন্সিগুলো, সেটা র বলি আদার্স এজেন্সিগুলো যারা দেখছেন, তাদেরকে বলি, আমাদের আচরণে কি কখনো মনে হচ্ছে আমরা ভারত বিরোধী, ভারতের শত্রু? না, আমরা ভারতীয় বন্ধুরূপে পেতে চাই। আমাদের প্রতিবেশী একটা দেশ, বিশাল আয়তনের দেশ, এটা ভ্রমণের জন্য, চিকিৎসার জন্য বেশ উপযোগী একটা দেশ। কিন্তু আপনারা আমাদেরকে আমাদের মাথার উপর পা দিয়ে বেঁচে থাকতে চান কেন? আমরা ছোট বলে আমাদেরকে দমিয়ে রাখতে চান কেন? আমরা ছোট, কিন্তু আপনারা আমাদের পকেট খালি করে নিজেদের পেট ভরেন কেন? দক্ষিণ এশিয়াতে ভারতের একটা বন্ধুর নাম বলেন। মোদী সরকার ক্ষমতায় বসার পর একটার পর একটা দেশ ভারতের পক্ষ থেকে দূরে সরে গেছে কেন? নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, কেউ পাশে নেই কেন? এর উত্তরগুলো খুঁজতে শুরু করেন, সব উত্তর পেয়ে যাবেন। কাউকে শোষণ করে তার ভালোবাসা পাওয়া যায় না, ঘৃণা পাওয়া যায়। মাথায় হাত দিয়ে, কাঁধে হাত দিয়ে, বুকে জড়িয়ে তার কাছ থেকে সব আদায় করা যায়। শেখ হাসিনা আপনার ভৃত্য ছিল, কাজের লোক ছিল, ঘরের সার্ভেন্ট ছিল। আমরা তো নই। শেখ হাসিনা আপনাকে যে ব্ল্যাঙ্ক চেক দিয়েছে, এটা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য দিয়েছে। শেখ হাসিনার কিছু দরকার নেই, শুধু অবৈধ ক্ষমতাটা তার দরকার ছিল। তিনি চেয়েছেন বাশার আল আসাদের মতো ক্ষমতা থাকবেন আর রাষ্ট্র লুটবেন আর ভারতকে সব তুলে দেবে। কিন্তু এই দেশের মানুষ তো 71-এ পাকিস্তানের বিরুদ্ধে এই কারণে লড়াই করেনি যে তারা একটা বড় রাষ্ট্রের, মানে এক কি বলবো, বাঘের খাঁচা থেকে সিংহের খাঁচায় পড়বে, এরকম তো তারা চায়নি। বাংলাদেশের মানুষ প্রকৃত স্বাধীনতা চেয়েছে, সেটা কি 54 বছর ধরে পেয়েছে? পায়নি। অতএব একটা বিষয় আমাদের এখন মনে রাখতে হবে, আমাদের চিকেন নেক ফেনীতে তোমরা হাত দাও, আমরা তোমাদের সেভেন সিস্টারে হাত দেব। তোমরা আমাদের বন্ধুত্বের হাত বাড়াও, আমরা তোমাদের বন্ধুত্বের হাত বাড়াবো। তোমরা আমাদের সীমান্তে মারবা, আমরা তোমাদের সীমান্তে মারবো। তোমরা আমাদের ফেন্সিডেল দিবা, ইয়াবা দিবা, আমরা তোমাদের গরুও নেবো না, কারণ তোমরা গরু বিক্রি করে বেঁচে থাকো। তোমরা গরু খাও না, কিন্তু আমাদের খাওয়ানোর জন্য বিক্রি করে দাও। তোমাদের এই হলো মাতৃভক্তি। তোমরা জানো এই গরু আমরা কি করব? তোমরা খাও না, কারণ গরুর দুধ খাও। তোমরা গরুগুলো আমাদের কাছে বিক্রি করো কেন? সেই প্রসঙ্গে গেলাম না। বাংলাদেশ নিয়ে ওপার যে ষড়যন্ত্রগুলো করছে, তার প্রত্যেকটার দাঁত ভাঙার জবাব কিন্তু বাংলাদেশ দিচ্ছে। চীন, পাকিস্তান, আরব রাষ্ট্র, তুরস্ক এগিয়ে আসছে একটার পর একটা দেশ। অন্যদিকে ক্রমান্বয়ে ভারত সরে যাচ্ছে আরো দূরে। ইতিমধ্যে ভারতের অনেক বিশেষজ্ঞরা নরেন্দ্র মোদীকে এই প্রস্তাব দিয়েছেন, আপনি ভুল পলিসিতে রয়েছেন। এক শেখ হাসিনার জন্য আপনি পুরো বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলটাকে ভারতের শত্রু করে ফেলেছেন। শুধু আমি না, ভারতের ভেতর এখন আলোচনা শুরু হয়েছে। ভারতের নাগরিকরা বলছে, একজন শেখ হাসিনাকে রক্ষা করতে গিয়ে বাংলাদেশের কোটি কোটি মানুষের সাথে ভারতের সম্পর্ক খারাপ করছে নরেন্দ্র মোদী। মোদী সরকার, এটা যদি ভারত সরকার হতো তাহলে দেশের স্বার্থ রক্ষা করত এবং প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে, যাদের সঙ্গে আমার ঐতিহাসিক সম্পর্ক, বাংলাদেশ তৈরি করার বুনিয়াদে রয়েছে ভারতবর্ষ, সেই বাংলাদেশ আমার কাছে প্রিয় না, হাসিনা প্রিয় হয়ে গেল। এটা মোদির মতো মানুষের পক্ষেই সম্ভব। এটা যদি ভারত সরকারের ডিসিশন হতো, ভারতের স্বার্থ যদি নজরে রেখে করতো, তাহলে ওটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার যে ওরা হাসিনাকে রাখবে না তাড়িয়ে দেবে। আমরা যেমন ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশ মাথা গলা পছন্দ করি না, সেরকম বাংলাদেশের কে প্রধানমন্ত্রী হবে, কে শাসক হবে, কে রাষ্ট্রপতি হবে, এটা বাংলাদেশের মানুষ ঠিক করুক না, আমরা তাদের মাঝখানে পড়বো কেন? আর বাংলাদেশ যখন তাদের ওই প্রধানমন্ত্রী হাসিনাকে উৎখাত করলো বা পালিয়ে আসলো, তাকে যখন পৃথিবীর কেউ জায়গা দিল না, পৃথিবীর অনেকগুলো ইসলামিক রাষ্ট্র আছে, ইউরোপিয়ান কান্ট্রি আছে, প্রচুর দেশে হাসিনা ভ্রমণ করেছে, সম্মানিত হয়েছে, কিন্তু যতক্ষণ সে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী হিসাবেই তার সম্মান হয়েছে। ভারতবর্ষ হাসিনাকে মর্যাদা দিয়েছে, অভ্যর্থনা জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে, কিন্তু সেই পলাতক প্রধানমন্ত্রী যখন গণহত্যাকারীর তকমা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাকে মোদী সরকার কেন ভারতবর্ষে পুষে রেখেছে? এতে বাংলাদেশের মানুষের আক্রোশ বাড়ছে ভারতের প্রতি, কারণ বাংলাদেশের মানুষ তো হাসিনার বিরুদ্ধে। অতএব সেই হাসিনাকে যদি ভারতবর্ষের সরকার বা মোদী সরকার পুষে রাখে, এতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে। হাসিনা একদিন থাকবে না, মোদী একদিন থাকবে না,
আমি আপনি থাকবো না, কিন্তু ভারতবর্ষ থাকবে, বাংলাদেশ থাকবে, এবং বাংলাদেশের সঙ্গে যে আমাদের ঐতিহাসিক সম্পর্ক এবং আদান প্রদান, কৃষ্টি, কালচার এবং স্ট্র্যাটেজিক আমাদের বন্ধু, আমি সামরিক দৃষ্টিভঙ্গি থেকে বলছি, অর্থনৈতিক দৃষ্টি থেকে বলছি, সেই সব জলাঞ্জলি দিয়ে হাসিনার কাছ থেকে ভারতবর্ষ কি পাবে, কেন তাকে পুষে রেখেছে, আমার মাথায় ঢুকছে। শেখ হাসিনার পতনের পর থেকেই ভারত বাংলাদেশের সম্পর্ক দিন দিন অবনতি হচ্ছে। বিশেষ করে ভারতের বিজেপি নেতাদের একের পর এক উস্কানিমূলক বক্তব্য এবং ভারতীয় গণমাধ্যমের মিথ্যা সংবাদ প্রচারে দুই দেশের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। আর এই উত্তেজনার জন্য ভারতীয় মিডিয়াকে দায়ী করছে ভারতের সাধারণ নাগরিকরা। তাই ভারতীয় মিডিয়ার মিথ্যাচার এবং গুজবের বিরুদ্ধে এবার কথা বলতে শুরু করেছে ভারতের নাগরিকরা। সেখানে ভারতবর্ষের মিডিয়ার যে ভূমিকা পালন করা উচিত ছিল, ভারতবর্ষের মিডিয়ার বাংলাদেশের মানুষের কাছে যে বার্তা পৌঁছে দেওয়ার দরকার ছিল, সেটা পৌঁছালো না। তারা উল্টে কি করলো, ভারতবর্ষের মিডিয়া উল্টে যাতে ভারত বিদ্বেষ তৈরি হয় সেটাই বেশি করে পালন করলো। এবং আজকে ভারতের সরকারের ভূমিকাও তাই, ভারতবর্ষের মিডিয়ার ভূমিকাও তাই, এবং ওখানকার সাধারণ মানুষ বেসিক্যালি ভুগছে, আমাদের দেশের মানুষ সাধারণ বেসিক্যালি ভুগছে। আমাদের এখানকার মিডিয়া, চাড্ডি মিডিয়া, যাদেরকে গদি মিডিয়া বলি, এই গদি মিডিয়ার যা ভূমিকা সেটা নিয়ে আমাদের এই মুহূর্তে মনে হয় না বলার কিছু আছে। এরা কিন্তু ওপেনলি, নগ্নভাবে হিন্দুত্বের প্রচারই করে। এরা সকালবেলা জ্যোতিষের কার্যক্রম চালায়, যে জ্যোতিষের কোন রাশি কি আছে না আছে এগুলো ব্যাখ্যা করতে থাকে। দুপুরবেলা দেখা যাবে যে কোনো একটি মুসলিমের নামে একটা বাজে খবর ছড়িয়ে দেয়। স্বাধীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গলানোকে খোদ ভারতীয় নাগরিকরাই ভালোভাবে নিচ্ছে না। ভারত বাংলাদেশে যেই সংখ্যালঘু হিন্দুদের নির্যাতনের কথা বলছে, ভারতের সংখ্যালঘু মুসলমানদের কতটা নিরাপদে রেখেছে ভারত, তাই স্মরণ করে দিয়েছে ভারতের নাগরিকরা। আজকে যখন বাংলাদেশের বুকে সংখ্যালঘুরা অত্যাচারিত হয়, আমার কথা বলবার অধিকার তখনই থাকে যখন আমি আমার দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারি। কোথায় আমাদের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা? কদিন আগে উত্তরপ্রদেশের বুকে মসজিদের সার্ভে, ওর মধ্যে মন্দির আছে কিনা, কোর্টে যাচ্ছে সকালবেলা, দুপুরবেলা রায় হচ্ছে, বিকেলবেলা সার্ভে টিম চলে যাচ্ছে, আর সার্ভে করার নাম করে গিয়ে মসজিদে ঘুমোয় যে সংখ্যালঘু যুবক, মসজিদে রাত্রিবেলা যে সিকিউরিটির কাজ করে, তাকে গুলি করে খুন করে ফেলা হচ্ছে। কোন ভারতবর্ষ? किराएदार है, जाति मकान थोड़ी ना है, सभी का खून है शामिल यहाँ की मिट्टी में, किसी की बाप की हिंदुस्तान थोड़ी ना है। একদিকে ভারত সরকার এবং ভারতের মিডিয়াগুলো যখন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নির্যাতনের কথা বলছে, অন্যদিকে ভারতের হিন্দুরা বলছে ভারতের সংখ্যালঘু মুসলমানদের তুলনায় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা অনেক গুণে ভালো আছে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা প্রায় 30% সরকারি চাকরি পাওয়ার সুযোগ পাচ্ছে, অন্যদিকে ভারতের সংখ্যালঘু মুসলমানরা মাত্র 5% সরকারি চাকরি পাওয়ার সুযোগ পায়। কিন্তু ভারতবর্ষের সংখ্যালঘু ও বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে একটা মূলগত পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা কি? বাংলাদেশের সংখ্যালঘুর সংখ্যা, মানে হিন্দু সংখ্যালঘুর সংখ্যা হচ্ছে 7 থেকে 8%। এই যে 7 থেকে 8% দেখা যায় যে সরকারি চাকরিতে তারা প্রায় 30%-এর উপরে। অপরদিকে ভারতবর্ষের সংখ্যালঘু 13 থেকে 15%। এই সংখ্যালঘুরা ভারতবর্ষে দেখা যায় যে 5% সরকারি চাকরি তারা দখল করে নেই। ফলে বোঝা যায় যে একটা অর্থনৈতিক বৈষম্য ভারত ও বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে রয়েছে। ওনারা মুখে হিন্দু ধর্মকে রক্ষা করার কথা বলেন, কিন্তু ওনারা অ্যাকচুয়ালি হিন্দু ধর্ম এবং যে সনাতনী যে কালচার, যে সনাতনী যে ঐতিহ্য, সেই সনাতনী ঐতিহ্যকে ধ্বংস করার কাজ করেন। মানুষে মানুষে বিভাজন লাগানো, ধর্মের নামে, জাতের নামে মানুষকে হত্যা করা, দাঙ্গা তৈরি করা, দাঙ্গার সিচুয়েশন তৈরি করা, সেই রাজনীতি ওনারা করেন। ওনারা হিন্দু ধর্মেও বিশ্বাসও করেন না। ওনারা হিন্দু ধর্মের যে বুনিয়াদী যে শাস্ত্রগুলো, গ্রন্থগুলো, সেগুলো ওনারা কোনোদিন। আগরতলায় হামলাকারী যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করেছে, এবং পুলিশ অফিসার যারা দায়িত্ব অবহেলা করেছে, বড় অফিসার থেকে শুরু করে মিড লেভেল অফিসার, তাদেরকে বরখাস্ত করেছে। এটা প্রত্যাশার চাইতে বেশি বললে ভুল হবে না। তার চাইতেও বেশি যেটা ঘটেছে, বাংলাদেশ বিরোধী বিক্ষোভ করায় চেন্নাইয়ে গ্রেপ্তার 500। আপনি চিন্তা করেন, বাংলাদেশে ভারত বিরোধী বিক্ষোভ আমরা করেছি, সেই মোদী বিরোধী আন্দোলনে আমাদের অনেক আলেমোলামা নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু সেটা অনেক বড় রক্তক্ষয়ী সংঘর্ষ আর অনেক ঘটেছিল। তা তো মোদীর পতিতা বা যা নানান কিছু বলতে পারি আমরা, সেবাদাসী হাসিনা করেছে। কিন্তু এখন ভারত সরকার তো আর ডক্টর ইউনূসের সেবাদাস না, হাসিনার লোক। সেই ভারত সরকার, অবশ্যই কেন্দ্রের একটা নীতি আছে ফরেন পলিসিতে, ফরেন পলিসি তো কেন্দ্র দেখে, লোকাল গভর্নমেন্ট বা প্রাদেশিক সরকার যে মতেই হোক, ফরেন পলিসি রিলেটেড সিদ্ধান্তগুলো কেন্দ্র দেখে। এই মোদী ক্ষমতায় থাকতে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ করায় চেন্নাই গ্রেপ্তার 500, এটা অনেক বড় ঘটনা, এটা ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ। এক জায়গা থেকে 500 জন গ্রেপ্তার হবে, এটা অকল্পনীয়। সেটা বাংলাদেশে শুধুমাত্র বিদেশি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে বিক্ষোভ করায় গ্রেপ্তারের ঘটনা বেসিক্যালি ভারতের ক্ষেত্রে ঘটেছে, মোদী বিরোধী বিক্ষোভ ইত্যাদি ইত্যাদি। এছাড়া শান্তিপূর্ণ বিক্ষোভে হাসিনার আমলে ওরকম বেশি গ্রেপ্তার হতো না, কিন্তু 500 জন গ্রেপ্তার হয়েছে। তারা জামিন পাওক, ছেড়ে দিয়ে থানা থেকে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। 500 জন গ্রেপ্তার করা হয়েছে, এটা একটা ঐতিহাসিক অর্জন। এর মানে বাংলাদেশ সরকার যে আসলে দৃশ্যমান অদৃশ্যমান অনেক কার্যকর পদক্ষেপ নিয়েছে ভারতের এই ফাজলামির বিরুদ্ধে, দেশে বিদেশের সরকার যে সোচ্চার হয়েছে, ভারতের টনক নড়েছে, ভারত কিছুটা পিছু হটেছে ষড়যন্ত্র থেকে, ভারতের সুর নরম হয়ে এসেছে, ওদের মুখ শুকিয়ে গেছে, ওরা গ্রেপ্তার শুরু করেছে। বাংলাদেশ বিরোধী বিক্ষোভ করা অন্যায় নাই, কিন্তু সহিংসতা অন্যায়। হিন্দুত্ববাদীদের গ্রেপ্তার শুরু করেছে, সন্ত্রাসীদের গ্রেপ্তার শুরু করেছে, সত্যি চমৎকার। ভারতের চেন্নাইয়ে বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করার সময় অন্তত 500 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে 100 জন নারীও রয়েছে। নারী কোটাও ছাড় পাচ্ছে না। কঠিন পদক্ষেপ, এই কঠিন পদক্ষেপ এটা বাংলাদেশ সরকারের সফলতা।
বাংলাদেশ চুপচাপ বসে থাকলে ওদের দেশে এরকম নিয়মিত বিক্ষোভ করলে ওরা আরো আমাদের চাপ দিত, কিন্তু বাংলাদেশ প্রতিক্রিয়া জানিয়েছে বলে ওদের দেশে বিক্ষোভ করলে ওদেরকে গ্রেপ্তার করে। যদিও এটা দৃশ্যমান, কিন্তু পর্দার অন্তরালে মোদী ষড়যন্ত্র চলমান আছে এবং থাকবে। গত 4 ডিসেম্বর রাজা রাথীনাথ রত্ন স্টেডিয়ামের সামনে তারা বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা দাবি এবং সংখ্যালঘুদের উপর প্রতিদিন হামলা বন্ধের আহ্বান জানিয়ে বিক্ষোভ করেছিল। এর প্রতিবাদে অংশ নেয় বিজেপি, RSS, ABVP, হিন্দু মুনানি এবং অন্যান্য হিন্দু সংগঠনের সদস্যরা। বিক্ষোভের নেতৃত্ব নেন হিন্দু মুনানি সংগঠনের রাজু, এতে সংগঠন গভর্নর তামিলিসাই সুন্দরাজন বা RSS নেতা কেশবা বিনয়গাম এবং বিজেপি নেতা কারু নাগরাজন এবং ভিপি দুরাইস্বামী অংশ নিয়েছিলেন। বিক্ষোভকারীরা হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দাবিতে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। বিক্ষোভ শেষে তারা আনা সালাইয়ের দিকে মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এবং আটক করে। আটকে পুলিশের গাড়ি এবং MTC বাসে করে আর স্টেডিয়াম থেকে সরিয়ে নেওয়া হয়। তাদের শহরে আনা অডিটোরিয়াম এবং পেরিয়ামেটের একটি কর্পোরেশনের কমিউনিটি হলে আটক রাখা হয়। পুলিশের অনুমতি ছাড়া বিক্ষোভ করার অভিযোগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে এজমোর থানায় মামলা দায়ের করা হয়েছে, গ্রেপ্তার হয়েছে, মামলা দায়ের হয়েছে। এটা বাংলাদেশ সরকারের অবাক করা সফলতা, প্রত্যাশার চাইতে বেশি সফলতা আমি বলবো। এভাবেই বাংলাদেশ সোচ্চার হলে ভারতও তাদের অভ্যন্তরে প্রপাগান্ডার বিরুদ্ধে সোচ্চার হবে। এই তো কিছুদিন আগেও পাকিস্তানের নাম নেওয়া যেত না বাংলাদেশে, আর পাকিস্তানের নাম শুনলেই কিছু মানুষ ছিল যাদের গায়ে জ্বালা উঠত। সেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এখন মধুর সম্পর্ক স্থাপিত হতে যাচ্ছে ধাপে ধাপে। এর মধ্যেই একটি নতুন খবর, শিগগিরই শুরু হচ্ছে ঢাকা পাকিস্তান সরাসরি ফ্লাইট। আসলে বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট, সম্ভবত ঢাকা করাচি হবে। এই ফ্লাইট সরাসরি শুরু হচ্ছে। এইটা হচ্ছে নতুন একটি খবর এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি খবর। দর্শক, এই সব খবরের মধ্য দিয়ে বুঝতে পারছেন যে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক এখন কোন পর্যায়ে উন্নীত হতে যাচ্ছে। কয়েকদিন আগে পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশে নিযুক্ত তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। একই সঙ্গে তার আগে বিএনপি, জামাত, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পর্ক স্থাপন করেছে। রীতিমতো বাংলাদেশে যে পাকিস্তানের হাইকমিশন অফিস ছিল তারা ছিল কোণঠাসা। তারা নানা ধরনের সরকারি নিরাপত্তার এজেন্সি দ্বারা পরিবেষ্টিত ছিল। তাদেরকে অনেককে বহিষ্কার করা হয়েছে। এক ধরনের অপরাধী হিসেবে তারা সেখানে অফিস করতো, কোনো রকমে তারা টিকে ছিল। এর মধ্যে পাকিস্তান বারবার চেষ্টা করেছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য। বাংলাদেশের যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আম পাঠিয়ে তারা নানাভাবে চেষ্টা করেছে, কিন্তু ভারতের ভয়ে অথবা ভারতের নির্দেশনায় বাংলাদেশ পাকিস্তানের সাথে কোনোভাবেই সম্পর্ক স্থাপনে রাজি ছিল না। বরং ভারতের সাথে যতটুকু পাকিস্তানের সম্পর্ক বিদ্যমান ছিল তার চেয়েও আরো ন্যূনতম একটা সম্পর্ক রেখেছিল। শুধুমাত্র দুই দেশে কোনো রকম মিশন ছিল, এইটুকুই, আর কোনো কার্যক্রম ছিল না। সেই অচল অবস্থা এখন ভেঙে গেছে। বরং ভারত যত আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, পাকিস্তান তত কিন্তু কাছে আসছে। এর আগেও আপনাদেরকে বলেছি, মনে আছে। এখন সর্বশেষ খবর হলো দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর খবর জানাচ্ছেন বাংলাদেশের উপ হাইকমিশনার SM মাহবুবুল আলম। তিনি পাকিস্তানে নিযুক্ত। তিনি বলেছেন, সরাসরি ফ্লাইট চালু হলে উভয় দেশের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি হায়দ্রাবাদ চেম্বার পরিদর্শনকালে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়ে আগ্রহী। দর্শকের মধ্যে শুনেছেন যে আসন্ন যে রোজার ঈদ, সেই উপলক্ষে TCB 25,000 মেট্রিক টন চিনি পাকিস্তান থেকে আনতে যাচ্ছে। তিনি বলছেন যে তথ্য দিয়েছেন যে 2025 সালের জানুয়ারিতে ঢাকায় হতে যাওয়া বার্ষিক বাণিজ্য প্রদর্শনী অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেওয়ার জন্য পাকিস্তানের ব্যবসায়ী সম্প্রদায়কে আমন্ত্রণও জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রদর্শনীতে পাকিস্তানের ব্যবসায়ীদের অংশগ্রহণের সুবিধার্থে ভিসা প্রক্রিয়া সহজ করা হবে বলে আশ্বাস দেন তিনি। তিনি আরো বলেন, পাকিস্তানের ব্যবসায়ী সংগঠন হায়দ্রাবাদ চেম্বার অফ স্মল ট্রেডার্স অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রির সহযোগিতায় একটি প্রদর্শনীর আয়োজন করা হবে। সেখানে দুই দেশের ব্যবসায়ীরা অংশ নেবেন। যাই বোঝাই যাচ্ছে যে দুই দেশের মধ্যে একটা সম্পর্ক উন্নয়নের একটি পরিবেশ তৈরি হয়েছে এবং সেটি আগামীতে কোনোভাবে কমবে না। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনো এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।